এদিকে সংসদ ভবনে জঙ্গি হামলার আশঙ্কা, ভয়ে কাঁপছে বিএনপি সরকার। দুপুর পরে 2 কোটি কর্মী নিয়ে ঢাকা দখলের ঘোষণা দিল আওয়ামী লীগ। ইউনূস প্রশাসনের অধীনে দেশ যখন এক দেশ জঙ্গিতে চারণভূমিতে পরিণত হয়ে গিয়েছিল এবং তার ফলাফল এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জঙ্গিদের টার্গেট কি শুনুন। জাতীয় সংসদ ভবন, পুলিশ, সেনাবাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়। সেই 2001 শেখ হাসিনা সরকারের সময় যখন বিভিন্ন জঙ্গিদের ধরা হতো তখন কিন্তু বলা হতো শেখ হাসিনা এগুলো নাকি নাটক করছে, কিন্তু আজকে দেখেন সেই ঘটনা কিন্তু বাংলাদেশে যে জঙ্গির উত্থান আছে এবং জঙ্গিদের অবস্থান রয়েছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। জাতীয় সংসদ, পুলিশ ও সেনা দপ্তর সহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থানে জঙ্গি হামলার আশঙ্কা করছে বাংলাদেশের পুলিশ। এই হামলা করতে পারে চাকরিচ্যুত 2 সেনা সদস্য। এমন হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে সতর্ক করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট 14টি দপ্তরে একটি চিঠি দেওয়া হয়েছে। তাহলে কি ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি সরকারকে বিপদে ফেলার নতুন কোনো ছক আঁটা হচ্ছে? এর আগে নর্থ ইস্ট নিউজ যেটা বলতে চেয়েছিল যে -2 ফর্মুলা আদতে বাস্তবায়ন করার চেষ্টা, যেটা 2007 থেকে 111-এর সময় থেকে চেষ্টা শুরু হয়েছিল, সেই চেষ্টা 24-এ বাস্তবায়ন করার চেষ্টা আবারও শুরু হয়েছে। সেখানে -1 কমপ্লিট হয়েছে, এবার -2 মিশনে রয়েছে সেই একই গোষ্ঠী। দেশ অস্থিতিশীল করে ফেলার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় করতে পারে, তবে এটা মানে সময় আর বেশি দিন নাই, খুব সহসাই কত বড় কিছু ঘটবে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ প্রিয় দর্শক, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশের বিমান বাহিনীর কিছু সদস্যের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি এর যোগাযোগ আছে। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ আমলের জঙ্গি দমনের অভিযানগুলোকে নাটক বলে অভিযোগ করা হতো। ইউনূস প্রশাসন বুক ফুলিয়ে বলতো বাংলাদেশে কোনো জঙ্গি নেই। ইউনূসের আমলে জেল ভেঙে কিংবা জামিনে 450 জঙ্গি মুক্ত হওয়ার পর বলা হয়েছিল দেশে জঙ্গি নেই, আছে শুধু ছিনতাইকারী। অথচ নতুন সরকার দায়িত্ব নেওয়ার 2.5 মাসের মধ্যে জঙ্গিদের মধ্যে চাকরিচ্যুত সেনা সদস্যের সন্ধানই পাচ্ছে না। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলার আশঙ্কা করছে সেই পুলিশই। নতুনভাবে জঙ্গিবাদের বিস্তার করতে দেওয়ার জন্য গত প্রশাসনে যারা কাজ করেছিল তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর যদি না হয় তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তাকে এভাবেই হুমকির মধ্যে রেখে দেওয়া হবে না। আমাদের হাতে যে চিঠিটি এসেছে তাতে স্বাক্ষর করেছেন বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের ডিআইজি কনফিডেন্সিয়াল। পুলিশ সদর দপ্তরের এই চিঠিটির বিষয় হলো নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত। চিঠিটি 23 এপ্রিল পুলিশের প্রায় সবগুলো শাখা ও ইউনিটের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি সকল জেলার পুলিশ সুপার বা এসপিদের কাছেও পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি পুলিশ ইশতিয়াক আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করেছিল। পুলিশের চিঠিতে ইশতিয়াক আহমেদকে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী দলের সদস্য বলা হলেও কোন দলের সদস্য সেটি উল্লেখ করা হয়নি। দর্শক, বাংলাদেশের জঙ্গি তৎপরতার অভিযোগে 2003 সাল থেকে 2023 সাল পর্যন্ত মোট 9টি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। এর মধ্যে 2003 সালে প্রথম সংগঠন হিসেবে শাহাদাতি আল হিকমাকে নিষিদ্ধ করা হয়েছিল। সবশেষ 2023 সালের 9 আগস্ট জামাতুল আনসার ফিল হিন্দাল সারাকিয়াকে নিষিদ্ধ করা হয়। 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠিতে দেখা যাচ্ছে নিষিদ্ধ সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের বেশ কয়েকটি নাম আছে। তিনি স্বামী বা আবু বকর কিংবা আবু মোহাম্মদ নামেও পরিচিত। চিঠিতে জানানো হয়েছে এই ইশতিয়াক আহমেদের সাথে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পুলিশ জানতে পেরেছে। শুধু যোগাযোগের তথ্যই নয়, ভয়ঙ্কর কিছু তথ্য পেয়েছে পুলিশ। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা চালাতে পারে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থান বলতে জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ বা সেনা সদস্য কিংবা এদের স্থাপনাগুলো, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্রগুলো, শাহবাগ চত্বরের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। পুলিশ বলছে হয় বোমা বিস্ফোরণ ঘটাতে পারে কিংবা দেশীয় ধারালো অস্ত্র অথবা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে বলে পুলিশ জানতে পেরেছে। চিঠিতে এসব গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া নজরদারি বাড়ানোর পাশাপাশি ওই 2 চাকরিচ্যুত সামরিক সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিতে এই 2 সামরিক কর্মকর্তার তথ্য এবং ছবিও যুক্ত করা হয়েছে।
এদের একজনের নাম রাহেদ হোসেন মাহিদ এবং আরেকজনের নাম রাকিব হোসেন। দর্শক, পুলিশের এমন কড়া সতর্কবার্তার একদিন আগেই গণমাধ্যমের খবর হলো আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি এর সাথে গোপন সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশের বিমান বাহিনীর কিছু সদস্যের। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে এই খবর ছাপা হয়েছে। এই খবরে বলা হয়েছে, টিটিপির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের বিমান বাহিনীর অন্তত 10 জন সদস্যকে আটক করা হয়েছে এবং অনেককে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সকল বিমান ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোতে ফুল অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলেও রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে। রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা তৎপরতা শুরুর পরপরই 9 থেকে 10 জন সদস্য পালিয়ে যায়, যাদের মধ্যে 4 জন পাকিস্তান, পর্তুগাল, তুরস্ক এবং নিউজিল্যান্ডে চলে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিমান বাহিনীর নিচু পদের সদস্যদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং সকল বেসামরিক কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। বলা হয়েছে 2026 সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময় বাংলাদেশ বিমান বাহিনীতে পরিচালিত একটি সপ্তাহব্যাপী ঝটিকা অভিযান দেশে এবং দেশের বাইরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আটককৃতদের মধ্যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল স্টাফদের উপস্থিতি এই উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে, কারণ উগ্রবাদীরা বিমান বাহিনীর স্পর্শকাতর প্রযুক্তি এবং কৌশলগত তথ্যে অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করেছিল। দর্শক, টিটিপির কারণে দক্ষিণ এশীয় অঞ্চলে নতুন আঞ্চলিক টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা গত বেশ কিছুদিন ধরেই করা হচ্ছিল। বিশ্লেষকরা মনে করেন, টিটিপি যদি বাংলাদেশে তাদের নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হয়, তবে তা হবে দক্ষিণ এশীয় যুদ্ধের ইতিহাসে এক বিশাল কৌশলগত পরিবর্তন। তবে দ্য সানডে গার্ডিয়ানে ছাপা হওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, টিটিপি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকজন বিমান কর্মীকে আটক করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের পর বাংলাদেশে কোনো উপস্থিতি অস্বীকার করেছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে সম্পৃক্ততার দাবি উড়িয়ে দিয়েছে। দর্শক, টিটিপি অস্বীকার করলেও এরই মাধ্যমে বিশ্ব মিডিয়ায় অনেকগুলো খবর বেরিয়েছিল। টিটিপির হয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেছেন। বাংলাদেশিরা যে তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপির হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, সেটা নিয়ে গত বছরের 7 ডিসেম্বর দ্য ডন বিশাল এক প্রতিবেদন প্রকাশ করেছিল। তার আগে গত বছরের 30 সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের তখনকার আইজি বাহারুল আলম সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশিদের মধ্যে কেউ টিটিপিতে যোগদানের চেষ্টা করছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, 2007 সালে পাকিস্তানে শরিয়ার শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে গঠিত হয় তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি। মূলত পাকিস্তান সরকারের মদদে যেসব যোদ্ধা আফগানিস্তানের সোভিয়েতের বিরুদ্ধে ও ভারতের কাশ্মীরে লড়াই করেছিল, তারাই যখন পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন জানায়, তখন পাকিস্তান সরকারের বিরুদ্ধে চলে যায়। আফগানিস্তানে মার্কিন হামলা শুরু হওয়ার পর এসব যোদ্ধারা আফগান তালেবান, আল কায়দা ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের পাকিস্তানে আশ্রয় দেওয়া শুরু করে। পাকিস্তান সরকার যখন এক পর্যায়ে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা শুরু করে, তখন কয়েকটি সশস্ত্র গোষ্ঠী একত্রিত হয়ে 2007 সালে গঠন করে টিটিপি। বর্তমানে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে স্বীকৃত টিটিপি তৎকালীন তালেবান প্রধান মোল্লা ওমরকে তাদের আধ্যাত্মিক নেতা হিসেবে ঘোষণা করে এবং সংগঠনটিকে তালেবানের একটি শাখা হিসেবে দেখা হয়। পাক আফগান সীমান্তের দুই পাশে রয়েছে এই সন্ত্রাসী সংগঠনটির শক্তিশালী অবস্থান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যা করার দায় স্বীকার করেছে টিটিপি। সংগঠনটির বেশ কয়েকটি আত্মঘাতী হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিপুল পরিমাণে সাধারণ মানুষেরও প্রাণহানি ঘটে। গত বছরের 26 সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় টিটিপির বিরুদ্ধে বড় পরিসরে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। উত্তর পাকিস্তানের এই জেলাটি দীর্ঘদিন ধরে জঙ্গিবাদের কবলে থাকা অশান্ত একটি অঞ্চল। টিটিপির 17 জন সদস্য নিহত হওয়ার মধ্য দিয়ে এই অভিযানটি শেষ হয়েছিল। নিহতদের মধ্যে একজনের নাম ছিল ফয়সাল হোসেন। 22 বছর বয়সী এই যুবক ছিলেন বাংলাদেশি নাগরিক। ফয়সালের বাড়ি মাদারীপুর সদরের কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালি। তার পরিবার জানতো সে দুবাইতে কাজ করে। তার মৃত্যুর পরে কেবল তারা জানতে পারে যে সে পাকিস্তানে প্রবেশ করে টিটিপিতে যোগ দিয়েছিল। দর্শক, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে জঙ্গিবাদ দমনে ব্যাপক তৎপরতা ছিল, কিন্তু আওয়ামী লীগের পতনের পর একদিকে জঙ্গিদের কেজি দরে জেল থেকে ছাড়া হয়, অন্যদিকে ইউনূস প্রশাসনের বড় কর্তারা আওয়ামী লীগের ওইসব অভিযানকে জঙ্গি নাটক বলে মন্তব্য করেন। এমনকি ইউনূস আমলে পুলিশের বড় কর্তা বলেছিলেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, যা আছে তা হলো ছিনতাইকারী। অথচ ইউনূসের আমলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা জঙ্গিদের নিয়ে সতর্ক করেছেন। কিন্তু আনসারুল্লাহ বাংলা টিম, জামাতুল আনসার হিন্দাল সার্কের মতো নিষিদ্ধ সংগঠনগুলোর নেতারা ইউনূসের আমলে মুক্তি পেয়েছিল। শুধু মুক্তিই পায়নি, অন্তর্বর্তী সরকার অনেক উপদেষ্টার সাথে ছিল তাদের ঘনিষ্ঠতা।
ইউনূস সরকার বিদায়ের 2.5 মাসের মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে চিঠি দিয়ে জানানো হলো জঙ্গিরা এখন ভয়াবহ হামলা চালাতে পারে। প্রশ্ন হলো, এমন উদ্বেগ তৈরির মতো পরিস্থিতি যারা তৈরি করেছিলেন তারা কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন? জেল পলাতক 79 জঙ্গি কি এখনো ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? যেখানে বিনা বিচারে বহু মানুষ গত 2 বছর ধরে জেল খাটছে, সেখানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 9 জঙ্গি এখনো জেলের বাইরে থাকে কিভাবে? এসব ভয়ঙ্কর জঙ্গিদের বাইরে রেখে জাতীয় নিরাপত্তাকে আদৌ নিশ্চিত করা যাবে? আবার জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে পাকিস্তানের সাথে বিমান চলাচল স্থগিত করা হয়েছিল, কিন্তু ইউনূস সরকার আমলে ঘটা করে আবার চালু করা হয় বিমান চলাচল। বাংলাদেশ থেকে জঙ্গি কাজে অংশ নিতে পাকিস্তান যাচ্ছে এমন তথ্য পাওয়ার পরও কেন এখনো দেশটির সাথে বিমান চলাচল অব্যাহত রাখা হয়েছে? দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা দখল নিয়েছে আওয়ামী লীগ, হাতে ব্যানার নিয়ে কিন্তু তারা রাজপথে নেমে আসছে। লাখ লাখ কোটি টাকা দেখতেই পাচ্ছেন। তারা বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ তুলে নিতে হবে, যদি না তুলে তাহলে বর্তমান সরকারকে বুদ্ধি ছাড়ার হুমকি পর্যন্ত দিয়ে দিচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু বর্তমান তাকিয়ে আছে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে। ইভেন আপনার বাংলাদেশের পুলিশ বাহিনী থেকে শুরু করে অনেকেই কিন্তু এই মিছিলের দিকে তাকিয়ে আছে, কেউ কিন্তু কোনো বাধা সৃষ্টি করছে না। এদিকে বাংলাদেশ সাধারণ জনগণ কিন্তু আহ্বান দিচ্ছে যে তোমরা এগিয়ে যাও, কারণ বাংলাদেশের বর্তমান যে নীতি সরকার তাকে দিয়ে বিন্দু পরিমাণ কোনো আশা পাচ্ছে না বাংলাদেশ সাধারণ জনগণ। সেই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের এই মিছিলকে কেন্দ্র করে কিন্তু আজকে শুক্রবার কিন্তু কোনো বাধা সৃষ্টি কিন্তু হচ্ছে না। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কিন্তু ঢাকা দখল নিয়ে নিল। এদিকে ছাত্রলীগ কিন্তু হাতে ব্যানার নিয়ে কিন্তু তারা কিন্তু রাজপথে নেমে আসছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তারা আরেকটি স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধ মানি না, মানবো না। এদিকে তারা একের পর এক আলটিমেটাম কিন্তু দিয়ে যাচ্ছে। বর্তমান রাজপথ কিন্তু কাঁপাচ্ছে কিন্তু ছাত্রলীগ। দেখতেই পাচ্ছেন ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু আজকে শুক্রবার কিন্তু আওয়ামী লীগের এই মিছিলটি কিন্তু পালন হচ্ছে। এদিকে বাংলাদেশ সাধারণ জনগণ কিন্তু পর্যন্ত তাকিয়ে আছে, তারা কিন্তু দেখতে পাচ্ছেন একদম মহাসড়কে কিন্তু তারা ব্যানার হাতে নিয়ে কিন্তু রাজপথে নেমে আসছে। এদিকে তারা একের পর একটা বার্তা দিচ্ছে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, আওয়ামী লীগকে বাধা রাখা যাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ মানি না, মানবো না, আওয়ামী লীগকে কেউ দাবা রাখতে পারবে না। তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছে। এদিকে ব্যানার হাতে নিয়ে এবং আওয়ামী লীগের পতাকা নিয়ে কিন্তু তারা রাজপথে নিয়ে আসছে এবং তাদের মাথার কিন্তু আওয়ামী লীগের কিন্তু ব্যানারটি মাথায় বেঁধে পর্যন্ত তারা রাজপথে নেমে আসছে। তাদের নিষিদ্ধ থেকে যদি তুলে না হয় তাহলে তারা জীবন কিন্তু দিয়ে দিবে রাজপথে। এই ধরনের বার্তা দিয়ে কিন্তু তারা রাজপথে নেমে আসছে। তারা কিন্তু পুলিশের গ্রেফতার, ইভেন আপনার জামাত শিবির এবং তাদের বিএনপির হামলার কিন্তু তর্ক কিন্তু বর্তমান এই আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু করছে না। স্কুলের সাধারণ শিক্ষার্থীরা তারাও কিন্তু রাজপথে নেমে আসছে। তারা বলতেছে নেতা আমাদের শেখ মুজিব জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু স্কুলের সাধারণ শিক্ষার্থীরা নেমে আসছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগ নেতা আমাদের শেখ মুজিব এই স্লোগান দিয়ে কিন্তু তারা রাজপথ কিন্তু চাপাচ্ছে। যেদিকে বর্তমান আওয়ামী লীগের যেখানে শিক্ষার্থী বর্তমান সরকার কিন্তু স্কুল প্রতিষ্ঠানে কিন্তু তাদের নিষিদ্ধ করে দিয়েছে, এটাকে কেন্দ্র করে তারা এই বিক্ষোভ মিছিলে কিন্তু পালন করছে। দর্শক বন্ধু, তাহলে আওয়ামী লীগ কি ফিরে আসছে? আর এই ভয়ে কি বর্তমান বিএনপি সরকার কাটছে কি?
করা হবে এই স্লোগান বা এই আলটিমেটাম কিন্তু পর্যন্ত দেওয়া হচ্ছে। তাহলে কি বর্তমান এই কূপের মুখে পড়ে কি বিএনপি সরকার কি তাহলে আওয়ামী লীগের এই নিষেধ তুলে নিবে, নাকি সেটা স্থগিত রাখা হবে? যদি এই স্থগিত রাখে তাহলে কিন্তু তারা আরো একটি আলটিমেটাম দিচ্ছে। আজকে আপনারা লক্ষ মানুষ দেখছেন, দিনে দিন বাড়বে তো আওয়ামী লীগের শত শত কর্মী, কোটি কোটি কর্মী কিন্তু রাজপথ কিন্তু দখল করবে। তখন কিন্তু বাংলাদেশে শুধুমাত্র আওয়ামী লীগ থাকবে। কাজেই আপনারা যদি বাংলাদেশে আগামী রাজনীতি করতে চান তাহলে আওয়ামী লীগের স্থগিত করে নিতে হবে। আওয়ামী লীগের নিষিদ্ধ মানি না, মানবো না। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। শেখ হাসিনা আসবে, বিনের বেশে বাংলাদেশ আসবে। এই আলটিমেটাম, এই স্লোগান দিয়ে কিন্তু তারা বর্তমান রাজপথ কিন্তু কাঁপাচ্ছে। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশের পুলিশ বাহিনীর গ্রেফতার থেকে শুরু করে জামাত, এনসিপি, যেখানে বর্তমান জামাত শিবির আর হচ্ছে বিএনপি ছাত্র দলের সংঘর্ষ একের পরে আজকে কত 3 দিন যাবত ধরে চলমান। সেখানে বিএনপির এবং জামাতের বিরুদ্ধে রাজপথে কিন্তু একটি চমৎকার একটি মিছিল নিয়ে কিন্তু বর্তমান ছাত্রলীগ আর হচ্ছে যুবলীগ তারা কিন্তু রাজপথে নেমে আসছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।